কি বন্ধুরা, যাবেন নাকি ভারতবর্ষের প্রথম গ্রাম? এখানে গেলে পাবেন মহাভারতের বহু পৌরাণিক ইতিহাস। দেখতে পাবেন এমন এক নদী যা উৎপত্তি হতেই আবারও পাতালে চলে যায়। উপরি পাওনা হিসেবে পাবেন ভারতবর্ষের প্রথম চায়ের দোকান। চোখের সামনে দেখতে পাবেন ভুটিয়া জাতির জীবন জীবিকা। इसको पानी में भिगाना पड़ता है। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে এখানে কিভাবে যাবেন, কোন সময় যাবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কতই বা খরচ, তার সমস্ত কিছু এই পর্বতে দেখতে পেয়ে যাবেন। তাহলে দেরি কিসের? লোটা কম্বল গুটান আর চলুন আমার সঙ্গে বেরিয়ে পড়ুন ভারতবর্ষের প্রথম গ্রাম মানাতে। কি বন্ধুরা, তাহলে ব্যাগপত্র রেডি তো? তাহলে চলুন বেরিয়েই পড়ি। এই যাত্রার শুরুটা হয় হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে বিভিন্ন রকমের গাড়ি আছে, যেগুলো ধরুন লোকাল ট্রান্সপোর্ট বলুন, বা ধরুন আপনাদের রিজার্ভ গাড়ি বলুন, বা শেয়ারিং গাড়িতে বলুন, আপনারা চলে আসুন বদ্রীনাথে। বদ্রীনাথে রাত কাটিয়ে পরের দিন সকালে উঠে আগে বদ্রীনাথ দর্শন করে তারপরে হোটেলে ফিরে এসে এই প্ল্যানটা করতেই পারেন। হয়ে গেছে আমাদের পুরো এখানকার ট্যুর কমপ্লিট বদ্রীনাথে। বদ্রীনাথে এখন বাজে ধরুন 9টা মতন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে যাবো মানাতে। চলুন যাওয়া যাক। আপনারা যদি গ্রুপে আসেন তাহলে অবশ্যই রিজার্ভ গাড়ি করলে তখন কিন্তু অবশ্যই ড্রাইভারের সঙ্গে আগে কথাবার্তা বলে নেবেন যে আপনারা কিন্তু মানাগ্রাম যাবেন। সত্যি বলতে গেলে বদ্রীনাথ থেকে যেতে ইচ্ছা করছে না, খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। তো আর সকাল সকাল মহাদেবের চালা হয়েছে গেছে সামনে, মন্দিরের ওখানেও ওরকম দেখলাম বেশ কিছু রয়েছে। মানাগ্রাম মানে হলো মানে ভারতবর্ষের প্রথম গ্রাম, ফার্স্ট গাঁও है। उसके बाद है तिब्बत बॉर्डर। এই জায়গাটা দেখালাম, এটা হলো পেট্রোল পাম্পের একদম পাশেই, মানে যেটা মেন জায়গা বলতে পারেন। সমস্ত শেয়ারিং গাড়ি এখানে আসে, আর এছাড়াও গাড়ি রিজার্ভ গাড়িও আপনি এখান থেকে পেয়ে যাবেন। সকালের দিকে যখনই আসবেন এখানে চটপট করে ডিসিশন নিয়ে গাড়ি ধরে নিয়ে হরিদ্বার বা আপনি যেখানে দিতে চাইছেন সেখানকার জন্য বেরোতে পারেন। বদ্রীনাথ থেকে মানাগ্রামের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর যেতে সময় লাগে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। যদি শুধু এই পথটুকুর জন্য গাড়ি ভাড়া করেন তাহলে টাকা লাগে মাত্র 500 টাকা। যে পিছনে সুন্দরভাবে লেখা আছে ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা, মানে ভারতবর্ষের প্রথম গ্রাম হলো মানা। এখানে আমাদের 50 টাকা একটা এন্ট্রি ফি নিল। গ্রামের পঞ্চায়েতের তরফ থেকে এই এন্ট্রি ফিটা নিয়ে থাকে। এইটা হলো তার টিকিট। অলরেডি আমাদের আগে দেখছি বহুজন এসে গেছে, গাড়ি ভর্তি এখানে দেখতে পাচ্ছি। এখন চলে এসেছি একদম ভারতবর্ষের প্রথম যে গ্রামটা মানা। তো মানা গ্রামের যে গেটটা আছে সেটা হলো এই যে এখানে। চলো যাই। বদ্রীনাথ ধামের মতো এখানেও কিন্তু 6 মাস খোলা থাকে, আর 6 মাস এই গ্রামটা বন্ধ থাকে। তখন এখানে এত বেশি বরফ পড়ে যে এখানকার মানুষজন সকলেই গিয়ে নিচে কোথাও অন্য গ্রামে গিয়ে বসবাস করে। ছোট্ট গ্রাম যেমন হয় তেমনই আছে। এখানকার মেন স্পেশালিটি হলো যে এখানে কিন্তু সব হাতে তৈরি করা সমস্ত শীতের পোশাক পাওয়া যায়, আর ভুটিয়া জাতির লোকরা এখানে থাকেন আর কি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,133 ফিট উপরে এই গ্রামটি অবস্থিত। पथरी गिल इसको पानी में भिगाना पड़ता है। कितनी बड़ी भी वो पथरी है? ये फरण है ना? अच्छा ग्रीन टी। ये क्या है? वो पहाड़ों में उगता है, वो ये सारा पहाड़ों पे बहुत महंगा रहता है। এখানে আরো অনেক কিছু পাওয়া যায়। দেখুন
ভিতরে সমস্ত শীতের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর শীতের যা জিনিসপত্র আছে সেগুলো সব কিন্তু এখানে সব হ্যান্ডমেড আর কি। এখানকার মেন জীবিকা হলো এই সমস্ত হাতে তৈরি করা জিনিসপত্র। এছাড়াও এরা চাষাবাদও করে। এই দেখুন, ওই যে ওখানে দেখা যাচ্ছে যে চাষ করছে, ওখানে বাঁধাকপি চাষ আছে, এখানেও হয়েছে, কিছু তুলে নিয়েছে আর কিছু এখনো রয়েছে। ছোট্ট গ্রাম, এখন আরও বেশি করে জবের থেকে নরেন্দ্র মোদী আমাদের যিনি প্রাইম মিনিস্টার, উনি বলেছিলেন যে এটা প্রথম গ্রাম। তারপর থেকে এখানে লোক বেশ আসা যাওয়া করে। এখন আশপাশে দেখতে পাচ্ছি বেশ কাজকর্ম চলছে, অনেক হোটেল তৈরি হচ্ছে, এখানে সে লোকজন থাকবে, যারা দোকান ভর্তি আছে। কাহা যা রে हम जा रहे हैं सरस्वती उद्गम, जहाँ से सरस्वती नदी निकलती है। আচ্ছা, সরস্বতী নদী যেখান থেকে বেরিয়েছে সেখানে আমরা এখন যাচ্ছি, চলুন দেখা যাক। গ্রামে ঢুকতেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি যায় ডান দিকে, সেটি হলো গণেশ গুফা এবং বেদব্যাস যে গুহা সেই দিকে। আরেকটি যায় সোজা, যেটি হলো সরস্বতী নদী যেখানে উৎপত্তি হয়েছে সেই দিকে। তো আমরা সোজা পথটা আগে চয়েস করলাম। সামনে এমন একটা জায়গায় যাব যেখানে ভারতবর্ষের সব থেকে শেষ দোকান আছে, সেই দোকান পর্যন্ত। লাস্ট বলুন, ফার্স্ট বলুন, ওটাই দোকান লাস্ট। সরস্বতী নদী ঠিক এইখান থেকেই বেরোচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদমই আমার সামনে এখন। পৌরাণিক কথা অনুযায়ী যখন ঋষি বেদব্যাস মহাভারত বলছিলেন, তখন গণেশজির শুনতে অসুবিধা হচ্ছিল, তাই অনুরোধ করেছিল সরস্বতী নদীকে আসতে বওয়ার জন্য। কিন্তু উনি আসতে না বওয়ার দরুন তাকে গণেশজি অভিশাপ দেয় এবং তার ফলে উনি এখানেই সৃষ্টি হয়ে আবার পাতালে গিয়ে মিশে যায়। সরস্বতী নদীর ঠিক পাশেই রয়েছে এই সরস্বতী মাতার মন্দির। এটার উপর দাঁড়িয়ে আছি, এটা হলো ভীমপুল। এই ভীমপুলটা নিচ থেকে বেশ সুন্দর দেখতে লাগে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই নিচের দিকে। পৌরাণিক কথা অনুযায়ী যখন পাণ্ডবরা এখান থেকে স্বর্গের দিকে যাচ্ছিলেন, তখন এই সরস্বতী মাতা বা সরস্বতী নদী উনি ওনাদেরকে যেতে দিচ্ছিলেন না। তখন ভীম নিজে এই পাথরটা ফেলে এই ব্রিজটা তৈরি করে এবং তারপরে এনারা এখান থেকে স্বর্গের দিকে যায়। তো সেই হিস্ট্রি অনুযায়ী এই জায়গাটার নাম মেনলি ভীম সেতু বলতে পারেন বা ভীম ব্রিজ বলতে পারেন, যেটা আপনাদের মনে হয়। আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু সরস্বতী নদীর উৎপত্তি স্থল। পৌরাণিক কথা অনুযায়ী দ্রৌপদী এই মানাগ্রামেতেই কিন্তু দেহত্যাগ করেছিলেন, যদিও এই নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। অনেক পৌরাণিক কথা বা গল্প আছে যেগুলো অজানা থাকে, সেগুলো এখানে এসেই কিন্তু এগুলো জানা যায়। চলুন এবারে তাহলে এগিয়ে যাই ভারতবর্ষের প্রথম দোকানের দিকে। এই রাস্তা দিয়ে বেশ কিছুটা উপরের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের প্রথম দোকান। যার পথে দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু মূর্তি বানাচ্ছে, মনে হয় পঞ্চপাণ্ডবের যে মূর্তিগুলো সেগুলোই বানাবে। তো এখন যাচ্ছি একদম ভারতবর্ষের প্রথম যে দোকান বললে চলে সেইখানে। চলুন যাই। রাস্তাটা বেশ খাড়াই, রাস্তার পাশে বেশ কাজকর্ম চলছে। ইন্ডিয়ার প্রথম দোকান যেটা, সেখানে এসে গেছি। এই যে এই দোকানটা, আর এই যে খুব একটা পাহাড়। চলুন এবার নিচের দিকে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে পুরোটাই মানাগ্রাম। এখানে কিন্তু এখন বহু হোমস্টে এবং হোটেল হচ্ছে। ভারতবর্ষের বেশ কিছু ট্যুরিস্ট স্পটের মধ্যে এই মানাগ্রামের নাম কিন্তু অলরেডি জুড়ে গেছে। এই জায়গাটা এমন একটা জায়গা, পুরো রাস্তাটার ওপরে পাহাড়টা জুড়ে রয়েছে। এই দেখুন, আমার মাথার উপরে পাহাড়। এবার আমরা এগিয়ে গেলাম ব্যাস গুফার দিকে, মানে যেখানে বেদব্যাস তার মহাভারত রচনা করেছিল। ভুটিয়া জাতির মানুষজন তো ওখানে বসবাস করে, ওনাদের পোশাকটাও খানিকটা এইরকমই হয়। এই রাস্তা পথটা ছিল বেশ খাড়াই, আর সঙ্গে কিন্তু প্রতিটা দেয়ালে
বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তি আঁকা আছে, যা দেখে বেশ ভালোই লাগবে আপনাদের। চলে এসেছি একেবারে গুফার সামনে। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন দেখেই মনে হবে একটি পুস্তকের মতো। কথিত আছে ঋষি ব্যাস এখানেই বসে পুরো মহাভারতটা রচনা করেছিল। এই গুফার পাশেই কিন্তু রয়েছে ভারতবর্ষের প্রথম চায়ের দোকান। এখানে কেউ চা খাক বা না খাক, সেলফি কিন্তু একটা সবাই নিয়ে থাকে। আমি বা ব্যতিক্রম থাকবো কেন, আমিও তুলে নিলাম একটি সেলফি। দেখা হয়ে গেল একটি আঙ্কেলের সঙ্গে। আঙ্কেলজি আমাদের পুরো ডিটেলসে জানালেন যে এখান থেকেই ব্যাসজি পুরো মহাভারতটা বলেছিলেন, আর নিচে গণেশজি পুরো বিস্তারিত সেটা লিখেছিলেন। সেই গুফা থেকে আমরা এবারে এগিয়ে গেলাম। এখন চলে এসেছি গণেশ গুফাতে। তার গেটটা আমরা যাকে বলি বেদব্যাস, এখানে বলে ব্যাস। তো উপরে গুফাতে গেছিলাম, ওটা হলো ব্যাস গুফা, আর এটা হলো গণেশ গুফা। তো চলুন ভেতরে যাই। গুফার ভেতরে কোনো কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। হয়ে গেছে শেষ, এখানকার দেখা কমপ্লিট। গণেশ গুফা থেকে আমরা এখন চলে যাচ্ছি। বন্ধুরা, এই পুরো পর্বটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু মতামত জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এছাড়াও কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। পেটের ভেতরে তখন ছুঁচো দৌড়াচ্ছে, তাই খুঁজতে লাগলাম ব্রেকফাস্ট কোথায় করা যায়। এসেছি একটা ব্রেকফাস্ট করতে। এই মানা গ্রামেরই একদম ঢোকার মুখে একটা দোকান আছে, আর এইদিকে অলোকনন্দা নদী আপন মনে বয়ে যাচ্ছে। সত্যি দৃশ্যটা এত সুন্দর লাগছিল এখান থেকে যে কি বলবো আপনাদের। এখানে এলে আরও 2 বছর কিন্তু আপনার জীবন বেড়ে যাবে, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার খোলা হাওয়া আপনার শ্বাস নেওয়ার ফেফড়াকে আরও বেশি করে পরিষ্কার করে দেবে। মোমো এসে গেছে, আর ওয়েট করে লাভ নেই। মোমোটা ভালো, 80 টাকার 8টা দিয়েছে, ঠিকঠাক সাইজ, খেতে বেশ ভালো, এইটুকুনি বললাম। এবার আমাদের হরিদ্বার ফেরার পালা। আর হরিদ্বার কিভাবে আমরা গেলাম, কতক্ষণ লাগলো, কোথায় কোথায় ঘুরবেন, কোন কোন স্পট আপনি মিস করলে খুব বড় মিস করবেন, তার পুরো তথ্য থাকছে আগামী পর্বতে। তাই বন্ধুরা, আগামী পর্বটা পুরো দেখার অনুরোধ আগাম করে রাখলাম। এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।